নমস্কার, আপনারা দেখছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর যা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা বাংলা জুড়ে। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন্স। বিদেশে পাকিস্তানের মুখোশ খুলতে মোদির ভরসা ইউসুফ, রিজিজুর ফোন পেলেন তৃণমূল সাংসদ। আদেও 25% বকেয়া দিয়ে দিতে পারবে নবান্ন, কি বলছে রাজ্য সরকার? সামনে খোলা দুটো পথ। দিলীপ ঘোষও তার মতোই দলে থেকে কাজ করতে পারছেন না, ডুয়ার্সে ফিরেই বিস্ফোরক বার্লা। বঙ্গ বিজেপির আডবাণী হতে চলেছেন দিলীপ, দীঘা পর্বের পর থেকে কোনো কর্মসূচিতে ডাক নেই, বানপ্রস্থের ইঙ্গিত। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী সফর ঘিরে চলছে জোর প্রস্তুতি, 3 দিন কেমন থাকবে এই কর্মসূচি? 25% মহার্ঘ ভাতা মেটাতে গিয়ে কোপ লক্ষ্মীর ভান্ডারে, কোন পথে চলছেন নবান্ন? এরা সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে, 50 বছর এরকম দুর্নীতি কখনো দেখিনি, বললেন জহর সরকার। ভারতের পিঠে চেপে বয়সে প্রায় $157 কোটি ব্যবসা সব বন্ধ। শেষ রাতে ওস্তাদের মার খেয়ে কি বলছে বাংলাদেশ? বড় খবর, কর্মচ্যুত স্কুল কর্মীদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প, দেখুন অর্ডার। সাইক্লোন শক্তির তাণ্ডব, কলকাতা উড়িষ্যার ল্যান্ডফলের ভয়। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। আসছে বিস্তারিত খবরে। বিদেশে পাকিস্তানের মুখোশ খুলতে মোদির ভরসা ইউসুফ, রিজিজুর ফোন পেলেন তৃণমূল সাংসদ। বিদেশের মাটিতে সন্ত্রাসী পাকিস্তানের মুখোশ খুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভরসা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। বহরমপুর লোকসভা কেন্দ্রের এই সাংসদকে কেন্দ্রীয় প্রতিনিধি দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হলো কেন্দ্রের তরফে। জানা গেছে ইউসুফ যে দলে থাকছেন তার নেতৃত্বে রয়েছেন আপ সাংসদ সঞ্জয় ঝা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 21শে মে বিকেলে রওনা দেবে দলটি। আদেও 25% বকেয়া দিয়ে দিতে পারবে নবান্ন, কি বলছে রাজ্য সরকার? সামনে খোলা দুটো পথ। সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে দ্রুত বকেয়া 25% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে। সাম্প্রতিক রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী কোষাগারের হাল খারাপ রাজ্য সরকারের। এই পরিস্থিতিতে কি করতে চলেছে নবান্ন? সামনে খোলা দুটো রাস্তা। 2024-25 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকারের মোট ঋণের পরিমাণ নাকি রাজ্যের জিডিপির প্রায় 38% গিয়ে ঠেকতে পারে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশে 25% দিয়ে দিতে গিয়ে রীতিমতো বেকায়দায় রাজ্য সরকার। একাধিক কঠিন চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সামনে। দিলীপ ঘোষও তার মতোই দলে থেকে কাজ করতে পারছেন না, ডুয়ার্সে ফিরেই বিস্ফোরক বার্লা। ডুয়ার্সে ফিরেই আবার নিজের মেজাজে জন বার্লা, নিজের তৃণমূলে যোগদান প্রসঙ্গে তুললেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম। দিলীপ ঘোষও তার মতোই বিজেপিতে কাজ করতে পারছেন না বলে দাবি করলেন তিনি। বার্লা দাবি, মানুষের জন্য কাজ করার সুযোগ পেতেই তৃণমূলে এসেছি। দিলীপ ঘোষও আমার মতোই তৃণমূল স্তর থেকে উঠে এসেছিলেন, লড়াই করে সংগঠন তৈরি করেছিলেন। তিনি কাজ করতে পারছেন না, সবার ওপর বাইরে থেকে আসা নেতা শুভেন্দু অধিকারীকে চাপিয়ে দেওয়া হয়েছিল। শুভেন্দু গোষ্ঠীর বিরোধিতার জন্যই কাজ করতে না পেরে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন বলে তার দাবি। প্রাক্তন বিজেপির সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তৃণমূলে যোগ দেওয়ার পর শনিবার ডুয়ার্সে নিজের এলাকায় ফিরতেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানান তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা। বঙ্গ বিজেপির আডবাণী হতে চলেছেন দিলীপ, দীঘা পর্বের পর থেকে কোনো কর্মসূচিতেই ডাক নেই, বানপ্রস্থের ইঙ্গিত। দুটি দৃশ্য, তার মধ্যে 2 দশকের ব্যবধান, কিন্তু দুটিরই পটভূমি দুই সৈকত নগরী। দুই ক্ষেত্রেই ঘটনা পরম্পরায় কেন্দ্রে দুই বিজেপি নেতা। দুই দৃশ্যে সেই বিজেপি নেতারা হঠাৎ তাদের সব থেকে বড় প্রতিপক্ষের প্রশংসায়। 20 বছর আগের দৃশ্যটি, যাকে কেন্দ্র করে তার প্রাণপ্রস্থের পথ সেই দিনের পর থেকেই প্রশস্ত হয়ে গিয়েছিল। উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে চলছে জোর প্রস্তুতি, 3 দিনে কেমন কর্মসূচি থাকছে? এবার 3 দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তা নিয়ে এখন জোর কদমে প্রস্তুতি চলছে উত্তরবঙ্গের জেলায়। আগামী সোমবার অর্থাৎ 19শে মে প্রথমে শিলিগুড়িতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখন থেকে ওই এলাকার সর্বত্র আঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ওখানে বেশ কয়েকটি কর্মসূচি আছে মুখ্যমন্ত্রীর। গত বুধবার এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নিজেই এই সফরের কথা ঘোষণা করেছেন। তার সফরকে ঘিরে প্রশাসনিক মহলে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি চলছে। এদিকে প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী আগামী 19শে মে বিকেলে মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে নামবেন, আর তারপর থেকেই সড়কপথে সরাসরি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পৌঁছে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এই কর্মসূচি নবান্ন থেকে জেলা প্রশাসনকে জানানো হয়েছে, তাই তারা এখন থেকে সব রকম নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখে রাখতে শুরু করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কয়েকজন নেতা মন্ত্রীও থাকবেন বলে খবর, তাই এখন পুলিশের তৎপরতা মারাত্মক হারে বেড়ে গিয়েছে। এমনকি ওই দিন রাতে থাকবেন মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে। 25% মহার্ঘ ভাতা মেটাতে গিয়ে কোপ লক্ষ্মীর ভান্ডারে। কোন পথে চলছে নবান্ন? বকেয়া 25% দিয়ে দিতে গিয়ে কি পশ্চিমবঙ্গ সরকার কোপ দেবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে? উঠছে সেই প্রশ্ন। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদেরও পাশে দাঁড়িয়েছে, দ্রুত বকেয়া 25% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে। তাই অনেকেই আশঙ্কা করছে কোপ পড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মহার্ঘ ভাতা রাজ্যের খরচ হবে প্রায় 10,000 কোটি টাকা। সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন, রাজ্যের আর্থিক অবস্থা ভালো নয়, 25% দিয়ে দিতেই সমস্যা হবে। এই অবস্থায় কোথা থেকে বকেয়া দিয়ে টাকা মেটাবে নবান্ন, সেটাই লাখ টাকার প্রশ্ন। যদিও সরকার এখনো পর্যন্ত এই নিয়ে কোনো মন্তব্য করেননি। রাজ্য সরকারের সব থেকে সফল প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদেরও পাশে দাঁড়িয়েছে, দ্রুত বকেয়া 25% মহার্ঘ ভাতা দিতে নির্দেশ দিয়েছে। তাই অনেকেই আশঙ্কা করছে কোপ পড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন, রাজ্যের আর্থিক অবস্থা ভালো নয়, তাই 25% দিয়ে দিতেই সমস্যা হবে। আগামী দিনে এই প্রকল্পের সুবিধাভোগের সংখ্যা আরও বাড়ানো হতে পারে, টাকাও আরও বাড়ানো হতে পারে বলে আশা রয়েছে একাংশে। যদিও অনেকেই বলছেন, রাজ্য সরকারকে যদি ডিএর টাকা মেটাতে হয় তাহলে জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে কোপ দিতে হবে রাজ্য সরকারকে। ডিএ মামলা নির্দেশ দেওয়ার পর এখনো নবান্নের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, কিন্তু খুশি রাজ্যের সরকারি কর্মীরা। ডিএ প্রাপ্য, এটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে বলেই তাদের দাবি। এরা সব মাত্রা ছাড়িয়ে গিয়েছে, 50 বছরে এরকম দুর্নীতি কখনো দেখিনি বললেন জহর সরকার। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের একবার রাজ্য সরকারের সমালোচনার সরব হলেন প্রাক্তন আমলা তথা পদত্যাগী তৃণমূল সাংসদ জহর সরকার। শনিবার সংবাদ মাধ্যমে সোজা সাপটা তিনি বললেন, এটা মাত্রা ছাড়িয়ে গিয়েছে এবং 50 বছরে এরকম দুর্নীতি আমি দেখিনি। আজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন জহর সরকার। এরপর বারবার প্রকাশ্যে তৃণমূলের সমালোচনার সরব হয়েছেন তিনি। রাজ্য সরকারের দুর্নীতির জেরে হারানো চাকরি ফেরানোর দাবিতে যখন প্রচন্ড দাবদাহের মধ্যে বিধাননগরের বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা, তখন নিয়োগ দুর্নীতি নিয়ে ফের একবার মুখ খুললেন তিনি। এদিন জহর সরকার বললেন, একটা সমাধান তো খুঁজে বের করতে হবে। 26,000 শিক্ষকের জীবন নিয়ে টানাটানি চলছে। 2016 সালে এই পরীক্ষা হয়েছিল, অর্থাৎ 10 বছর হতে চললো। এই 10 বছরের মধ্যে কোনো সমাধান করা গেল না। আমি তো বিকাশ ভবনের সঠিক হিসেবে কাজ করছি, এ ধরনের কথা আমার কোনোদিনই আমি শুনিনি। আর এই মাত্রায় দুর্নীতি, লাল টাকার পাহাড় আমরা কোনোদিন দেখিনি। আমার মনে হয় মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আমি 50 বছর আগে চাকরিতে ঢুকেছি, আমি 50 বছরে এরকম দেখিনি। এর আগেও একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলে সরব হয়েছে জহর সরকার। এমনকি তার অনুমতি না নিয়েই তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। জহরবাবু বলেছিলেন, আমি এই দলের সদস্য হিসেবে চাঁদা দিয়ে কোনো দিন ঢুকিনি। আমাকে মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী নিজে ফোন করে আসতে বলেছিলেন। আমি একটু ইতস্তত করছিলাম। যতক্ষণ ইতস্তত করছিলাম ততক্ষণে শুনলাম রেডিওতে, টিভিতে জানিয়ে দিয়েছি। টিভি রেডিওতে জানানোর পর আমি যদি গিয়ে বলি না আমি যাব না, লোকে বলবে ন্যাকা, না হলে বলবে নিউজ চাইছে, তাহলে অন্য কোনো মতলব আছে আর সরাসরি ঝগড়া করতে চাইছে। ভারতের পিঠে চেপে বছরের প্রায় $157 কোটি ব্যবসা, সব বন্ধ। শেষ রাতে ওস্তাদের মার খেয়ে কি বলছে বাংলাদেশ? যে ভারতের হাত ধরে স্বাধীনতার মুখ দেখেছিল, সেই ভারতের বিরুদ্ধেই বিদ্বেষের চাষ হচ্ছে গোটা দেশে। যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে পদ্মপারে স্বাধীনতা এনে দিয়েছিল ভারত, সেই পাকিস্তানি এখন তাদের প্রিয় বন্ধু। কথা হচ্ছে বাংলাদেশ নিয়ে। এই বাংলাদেশে থেকে এবার কিছু পণ্য সোজা পথে ভারতে ঢুকতে পারবে না। কোন কোন পণ্য এই তালিকায় রয়েছে? শনিবার সেই তালিকা দিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দপ্তর। তাতেই হইচই পড়ে গিয়েছে দুই দেশে। শোরগোল শুরু হয়ে গিয়েছে ইউনূস প্রশাসনের অন্দরেও। বৈদেশিক বাণিজ্য দপ্তর এখন থেকে ভারতের সব সীমান্ত বা বন্দর থেকে বাংলাদেশে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিকের জিনিসপত্র, কাঠের আসবাব, রং কিছুই আর আমদানি করা যাবে না। তবে ভারতের হয়ে নেপাল, ভুটানে যেতে কোনো সমস্যা নেই। আর ভারতের এই সিদ্ধান্তেই মাথায় হাত যে দেশের ব্যবসায়ীদের। উদ্বেগের ছবি ধরাও পড়েছে স্পষ্টতই। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন বলছে, ইতিমধ্যে সিঁদুরে মেঘ দেখতে শুরু করে দিয়েছে বাংলাদেশের রপ্তানিকারকরা। তারা স্পষ্টতই বলছেন, ভারতের এই বিধিনিষেধ দেশের রপ্তানি ক্ষেত্রে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।
বড় খবর, কর্মচ্যুত স্কুল কর্মীদের পাশে দাঁড়িয়ে নতুন প্রকল্প, দেখুন অর্ডার। রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। 2016 সালে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হওয়া গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের দুর্দশাগ্রস্ত পরিবারগুলির জন্য পশ্চিমবঙ্গ জীবন জীবিকা এবং সামাজিক সুরক্ষা অন্তর্বর্তীকালীন প্রকল্প 2025 চালু করার জন্য কথা ঘোষণাও করা হয়েছে। এই প্রকল্পটি মানবিকতার খাতিরে এবং সম্পূর্ণ অস্থায়ীভাবে চালু করা হয়েছে। যতদিন না এই সংক্রান্ত মামলা চূড়ান্ত নিষ্পত্তি না হচ্ছে, এই প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই ঘোষণা করেছিলেন। আদালতের রায়ের ফলে চাকরি হারানো নন টিচিং স্টাফদের পরিবারগুলি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী জীবন ধারণের অধিকার এবং 41 নম্বর ধারা অনুযায়ী বেকার অবস্থায় সরকারি সহায়তা পাওয়ার অধিকারকে মান্যতা দিয়েই এই প্রকল্প আনা হয়েছে বলে অর্ডারে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই মহামান্য সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে। এই অন্তর্বর্তীকালীন সহায়তা প্রকল্প ততদিন পর্যন্ত চলবে যতদিন না সুপ্রিম কোর্ট এই বিষয়ে চূড়ান্ত রায় দেয় অথবা রাজ্য সরকার অন্য কোনো সিদ্ধান্ত নেয়। শ্রম দপ্তর এই প্রকল্পের নোডাল দপ্তর হিসেবে কাজ করবে। সাইক্লোন শক্তির তাণ্ডব, কলকাতা উড়িষ্যায় ল্যান্ডফলের ভয়। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি। 16 থেকে 22 এর মধ্যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, যা 24-26 এর মধ্যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে। আন্দামান সাগরে ইতিমধ্যে একটি উপরিভাগীয় ঘূর্ণাবর্ত সক্রিয়, যা দক্ষিণ পশ্চিমে হেলে শক্তি সঞ্চয় করেছে। বর্ষা দক্ষিণ বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর ও মালদ্বীপে প্রবেশ করেছে। আন্দামানে 16 মে পর্যন্ত অতি ভারী বৃষ্টি, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার এবং ঝাড়খণ্ডে 17 মে পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণিঝড় শক্তি পশ্চিমবঙ্গের কলকাতা সহ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করেছে। উত্তর পূর্ব ভারতে 17 মে পর্যন্ত মাঝারি বৃষ্টি, কনকনে গোয়া, কনকন তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং কর্ণাটকে বিচ্ছিন্ন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে 14 থেকে 15 মে তাপপ্রবাহ, উত্তরপ্রদেশে 19 মে পর্যন্ত এবং রাজস্থানে 15 থেকে 17 মে তাপপ্রবাহের সতর্কতা জারি। মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়েও ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে। আইএমডি পরামর্শ দিয়েছে উপকূলবর্তী বাসিন্দারা সতর্ক থাকুন, ঝড় ও বন্যার জন্য প্রস্তুতি নিন। এই ঘূর্ণিঝড় উপকূলীয় জীবনযাত্রা ও কৃষিকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে।